অনেকদিন পর মানে সঠিক সময় খাবার খেলাম। খাওয়া দাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। কেমন নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আগের দিনের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। চলে এসেছি আমরা নবদ্বীপ ঘাটে আর ঘাট পারাপারের টিকিটও কাটা হয়ে গেছে। দিলে দিক পরেরটাই যাবো। সরকার অনুমোদিত 916 হলমার্ক আসল কারিগরের কারিগরি সুবর্ণ সাথী জুয়েলার্স, প্রতাপনগর, পালবাজার, বটতলা, গোপীনাথ মার্কেট। 10 টাকা কাটলে হইতে হয়। এই তো আমরা এখন ট্রলারে উঠে পড়ছি আর দেখেছেন রবিবার ছুটির দিন বলে কি মারাত্মক রকমের ভিড় হয়েছে। তবে রোদটাও উঠেছে বেশ কড়া করে, মনে হচ্ছে একটা ছাতা নিলেও ভালো হতো। সবাই যে যার মতো সেলফি তুলতে ব্যস্ত, আমরাও বা বাদ যাই কেন। কয়েকটা সেলফি তোলার পর আমাদের সামনেই একটা ছোট্ট ভাই বসেছিল, তাকে দিয়ে আমাদের 3 জনের একটা গ্রুপ ফটো তুলিয়ে নিলাম। আর এতটাই রোদ লাগছিল আমার, শেষমেশ ওড়নাটাই আমাকে মাথায় দিতে হয়েছে, কারণ ওই যে বললাম ছাতা আনতে ভুলে গেছি। আর এই জায়গাটায় দেখুন কি পরিষ্কার বোঝা যাচ্ছে, একই নদীর মধ্যে দুটি রঙের জল, একটা কেমন ঘোলাটে আর ওপাশেরটা একদম ডিপ সবুজ মতো। আর এইভাবে একটা নৌকো আসছে আর একটা নৌকো যাচ্ছে, দেখতে কি অপূর্ব লাগছে। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। ঘাট পার হয়ে এপারে চলে এসেছি। তো সোনার বাবা অনেকটা আগেই আছে। তো এপারে আসার পর আবার তো টিকিটটা চেক করে, তো ওখানে একবার টিকিটটা চেক হবে। এখান থেকে মন্দির বেশ খানিকটা দূরে, তাই আবারও উঠে পড়লাম টোটোতে। আর টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। টোটোতে বসে নতুন মন্দিরের যে কিছুটা অংশ দেখা যাচ্ছে তা অপূর্ব সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য আমার ক্যামেরায় ধরা পড়ছে না। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে মন্দিরের একেবারে কাছে চলে এসেছি। তো এবার আমরা ভেতরে যাব, তার আগে হাজবেন্ড টোটোর ভাড়া মিটিয়ে দিচ্ছে। চলো। আজ প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। শেষ হয়ে গেছে, আজ প্রচুর ভিড়। দেখো টিকিট চুরি পাবো ওই ঠিক আছে, চল তো যা হবে লাইন পড়ে গেছে, চল। টিকিট ফাঁকা আছে ওইদিকে, একদম সিঙ্গেল লাইন, এক্ষুনি পেটে আছে। 50-এর কুপন কাটলে পাশেরটাই চলে যান ফাঁকা। বাড়ি থেকে আমাদের বেরোতেই অনেকটা দেরি হয়েছে। অন্যান্যবার আসলে ওই 8টার ট্রেনে বেরোই, কিন্তু এবারে তো ওই 10টার ট্রেনে এসেছি, তাই টিকিট যে পাবো এই আশায় ছিল না। ভেবেছিলাম হয়তো হোটেলেই খেতে হবে। যাই হোক, পেয়ে গেছি, ভগবানের অশেষ কৃপা। এখন এখানে দাঁড়ানো হবে, নাহলে পরে আবার ওইখানটা জিগজ্যাগ করে করে। বাবু আয়।
খাবার জল একটু নিয়ে নিলে হতো বোতল। কেন আছে না? অবশ্য ওখানে দেওয়াই তো। তো ব্যাগটা সামনে নিবি না এমনি থাকবে? অনেক লোক হয় না, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে জুতো রেখেছে। ভোগ প্রসাদ গ্রহণ করার গেট খুলে গেছে, আর এটাই হলো প্রথম ভোগ খাওয়ার ব্যাচ বসবে। তো এই তো আমরা এখন একে একে আমাদের টিকিট দেখিয়ে আমরা ঢুকে পড়ছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। এইখানটা দিয়ে বসলে হতো না? সকালবেলা বাড়ি থেকে 1 কাপ চা খেয়ে বেরিয়েছি। স্টেশনে এসে একটা মাত্র বাটার দিয়ে পাউরুটি খেয়েছিলাম, আর রাস্তায় বেরিয়ে নবদ্বীপ ঘাটে পৌঁছে 1 কাপ চা খেয়েছিলাম। মারাত্মক রকমের খিদে পেয়ে গেছে এই সময়। আর এই যে প্রথম ব্যাচে বসতে পারছি, সত্যি ভগবানের অনেক কৃপা। প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়েছে। তো এখন যেটাই খাবো সেটাই অমৃত, আর তার ওপর ভোগের স্বাদ তো সবসময়ের জন্যই অতি সুন্দর। যাই হোক, এই তো বসে পড়েছি। আর এখন এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সম্ভবত এই ঘরের দেয়াল হয়তো রং করা হবে। চারিদিকে বাঁশ দড়ি সমস্ত লাগানো রয়েছে। যা, আমরাই শেষ। যাই হোক, সকলের পাতেই প্রসাদের থালা পড়ে গেছে, জল দিয়ে গেল গ্লাসে গ্লাসে। থালাটা একটু ধুয়ে নিলাম। আর এই তো প্রথমেই খিচুড়ি প্রসাদ পড়ে গেল। তো ওনারা একবার দিতে শুরু করলে প্রচণ্ড স্পিডে কাজ করেন, কারণ অনেক দিন ধরেই এই কাজে অভিজ্ঞ। তো যাই হোক, আমি এখন এই তো প্রসাদ গ্রহণ করছি। আর কি বলবো, এত অমৃত লাগছে খেতে। একই তো খিদের পেট, আর তারপরে ভোগ প্রসাদ, এর স্বাদের তো তুলনাই হয় না। তো সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ি প্রথমেই পড়েছিল পাতে, তো এটা খেয়ে নিলাম একেবারে ঝটপট। তারপরে চলে আসলো সাদা ভাত, সঙ্গে ছিল মুগ ডাল, আর এরও পরে পড়েছিল আর একটা সমস্ত সবজি দিয়ে তরকারি, আর সবশেষে ছিল একটা কুমড়ো ছোলা দিয়ে আরও একটা তরকারি। তবে এর আগেও এই 50 টাকার টিকিট আমরা কেটে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছি, তখন শেষ পাতে একটু মিষ্টি, একটু পায়েস বা চাটনি এগুলো দেওয়া হতো, কিন্তু এখন বোধহয় সেটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, যেটাই পেয়েছি সেটাই দুর্দান্ত লেগেছে। পেট ভরে প্রসাদ খেয়ে নিয়েছি, আর একদম সঠিক সময় দুপুর 12টায় খাবার খেতে বসেছিলাম। অনেক দিন পর মানে সঠিক সময় খাবার খেলাম, তাই না? বিনা পরিশ্রম। তারপরে আমরা অন্য টিকিট কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু আর লাইনে পেলাম না, প্রচণ্ড ভিড়, কারণ আজকে রবিবার। আর এটাও খারাপ ছিল না, প্রথমে খিচুড়ি, তারপরে ভাত, তারপরে মানে একটা পাঁচমিশালি সবজি, তারপরে মুগ ডাল, আর একটা কুমড়োর তরকারি, কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, মিক্স সবজি। তো মোটের উপর ভালো খাওয়া দাওয়া করলাম আর বেরিয়ে গেছি। তো এখন যাবো একটু ওয়াশরুমের দিকে, কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এখন পুরো ঠিকঠাক রিপেয়ারের কাজ চলছে। কি ধুলো বাপরে! বিশাল বড় একটা জমির ওপর এই মায়াপুর ধাম, তাই প্রতি বছরই যখনই আসি কিছু না কিছু নতুনত্বের কাজ চলতে থাকে। এবারেও তার কোনো খামতি ছিল না। এই যে চারিদিকে ইট বালি পাথর সব পড়ে আছে। তুমি বসো, আমার এই ব্যাগটা নাও। হোমা একটা কথা বলবো? হ্যাঁ। একদিন মনে যায় এর আগের বারও যখন এসেছিলাম তখন এই শেডটার নিচে বেশ কিছুক্ষণ আমরা রেস্ট করেছিলাম, কারণ এখন বেলা ওই 1টা মতো হয়তো বাজে, ঠিক খেয়াল নেই। তো এখন কোনো মন্দিরেই ঢুকতে পারবো না, কারণ সমস্ত মন্দির ওই 3টে, 3:30 বা 4টের সময় খুলবে। তাই এখন এখানে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করব। আর তার মধ্যে আমি একটু ওয়াশরুমে গেছিলাম, তারপরে এসে বেশ কিছুক্ষণ এখানে একটু শুয়ে বসেছিলাম। খাওয়া দাওয়ার টাইমে হলো, এবার একটু ফল টলও খেয়ে নিই, তাই না? পাচ্ছি না, গোল হয়েছে।
ওয়াশরুম থেকে আমি চলে এসেছি আর তারপরে এসে একটু লেবু খেয়ে নিলাম। তো বাড়ি থেকে লেবু, গুড়ের রসগোল্লা এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। অনেকক্ষণ এখানে বসে গল্প করলাম, রেস্ট করলাম, তারপরে উঠে এখন এই নিয়ে আসা খাবারগুলো আমরা তিনজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। আমরা বেরিয়েছি গরুর পিঠে চাবো বলে। খাওয়া দাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। গোশালা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে। কত বললো 4 একর জমির উপরে এটা রয়েছে? 4 একর জমি না তার থেকেও বেশি? 4,500 একর জমির ওপরে মায়াপুর। হ্যাঁ, পুরোটা কভার করতে 3 দিন মতো, প্রায় 3-4 দিন সময় লাগবে। তো আমরা বহুবার এসেছি, মানে প্রত্যেক বছরই 1-2বার করে আসি। তো সেই জন্য যেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব একটা ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করতে, পুরোটা এগুলো সব জমি। চলে এসেছি গোশালাতে। এখানেও মারাত্মক ভিড়, তবে আমরা ভেতরের দিকে আর যাইনি। সামনে এই খাবারের দোকান থেকে কিছু খাবার কিনে খেয়েছিলাম। ক্ষীর পাওয়া যায়, ক্ষীর আর গ্লাসে দই। আমরা ক্ষীর নেবো। ক্ষীর ক্ষীর নেবো। দেখা কেমন দেখি একবার, একটাই নিয়ে কিরম লাগবে না লাগবে আমার দিকে একজন খোঁজাখুঁজি করছে। তোর বাবা আর একটা নিয়ে আসছে। আমার তো ক্ষীর কেনার ইচ্ছে ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, তাই অবশেষে দই নিতে হলো। প্রথমে একটা দই কিনে তিনজনা মিলে টেস্ট করে দেখছিলাম। কাড়াকাড়ি করে খাবার মজাও আলাদা, তাই না? পরে আরও একটা দই কিনেছিলাম। এই হলো মায়াপুরের নতুন মন্দির, যেটার কাজ এখনও কমপ্লিট হয়নি, কিন্তু অনেকেই দেখলাম 50 টাকা করে টিকিট কেটে এর ভেতরে প্রবেশ করছেন। এটি হলো বিনামূল্যে জুতো রাখার জায়গা, আর ঠিক তার পাশেই রয়েছে বিনামূল্যে মোবাইল ফোন জমা রাখার জায়গা। ওনারা সঙ্গে একটা কুপন দিয়ে দেন, তো ওটা এসে দেখালে তারপরে আবার যার জুতো বা যার যার মোবাইল তারা ফেরত পাবেন। আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো আর মোটামুটি ঘুরেও নিয়েছি, তাই আমরা জুতো মোবাইল আগেই জমা দিয়ে দিয়েছিলাম। কি বললে, জিজ্ঞেস করলে যে এখানে একটু ইয়ে করা যাবে কিনা? 4টে নাগাদ রাধা গোবিন্দের মন্দির খোলার পর সেখানে প্রবেশ করে রাধা গোবিন্দকে দর্শন করেছি। বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম, তারপরে এই তো বেরিয়ে পড়েছি। বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। কটা বাজে বলো তো? আমরা যেহেতু প্রত্যেক বছর আসি এই মায়াপুর মন্দির দর্শন করতে, তাই চারিদিকটা যে খুঁটিয়ে ঘুরেছি তা নয়, কোথাও কিছুটা ঘুরেছি, কিছুটা বসেছি, এইভাবে সময়টা কাটিয়েছি। আসলে আমাদের উদ্দেশ্য ছিল আজকে আমার এই জন্মদিনের দিনটা একটু ঘুরে ভালোভাবে সময় কাটানো। তো সেইভাবে আমরা আমাদের মতো করে কাটিয়েছি। তারপরে এই যে সন্ধ্যের সময় এবার ফিরবো বাড়ি, তার আগে সন্ধ্যের দিকে মায়াপুরের যে সৌন্দর্যটা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই দিন প্রচুর লোক হয়েছিল। এই যে মন্দিরটা, এই মন্দিরে এবারে আর ঢুকিনি, কারণ এখানে ভেতরে গেলেও কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না। তো সন্ধ্যের সময় এই মায়াপুর ধামের যে সুন্দর একটা রূপ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি অপূর্ব লাগছে। এই সময় আস্তে আস্তে চারিদিকে মন্দিরে সব আলো জ্বলে উঠেছে, আর তার মধ্যেই ফোয়ারা। কি অপূর্ব লাগছে দেখুন। আমিও বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছি, আর আপনাদের সঙ্গেও এটি শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বন্ধুরা, এখন মন্দিরের মেন গেট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। ধরতে হবে আমাদের টোটো, কারণ আমাদের আবার পৌঁছতে হবে নবদ্বীপ ঘাটে, সেখান থেকে পার হয়ে স্টেশনে। আর
আর এই তো উঠে পড়েছি টোটোতে। আর এই সন্ধেবেলার সময়টা মারাত্মক রকমের জ্যাম লেগে গেছে। তো ঘাট পার হয়ে আমাদের আবারও একবার টোটো ধরতে হবে, তারপরে পৌঁছবো স্টেশনে। চলুন স্টেশনে পৌঁছে দেখা হবে। কি দিয়েছে? হ্যাঁ আর এই দুটো না ফুলই লাগবে না। বলছি তোমার বাড়িতে দিয়ে আসছি। ট্রেনে তুমি কত খাবে? আমি চল যাব ট্রেনে শুরু কর। এগিয়ে আয় এগিয়ে আয়। আর খেতে হবে না, ছেড়ে দে। আবার যাচ্ছে পিছনে। ওই তো এটা ঠিক আছে। চলে এসেছি স্টেশনে আর ট্রেনে উঠেও পড়েছি। আর এখানেই কাছে একটি দোকান থেকে চপ মুড়ি নিয়ে সন্ধেবেলার টিফিনও সেরে নিয়েছি। আমি এতটা খাবো না। রাত এখন ওই 8টা মতো বাজে। চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ হয়ে বানিয়ে নিয়েছি 3 জনের জন্য 3 কাপ চা। এরপর হাজব্যান্ডকে বেরোতে হয়েছিল একটু কাজে, কারণ আমরা যখন ট্রেনে তখনই হাজব্যান্ডের কাছে একটা কল এসেছিল, ভীষণই আর্জেন্ট ছিল। তো আমি রাতের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, কারণ সোনা রাতের বেলা রুটি খেতেই পছন্দ করে। আর আটাটা ঘরে মাখাই ছিল ফ্রিজে। তো 3টে রুটি বানিয়ে নিলাম আর 2টো পাউরুটি সেঁকে নেবো। হাজব্যান্ড তো একটু কাজে বেরিয়েছে আর সোনা চলে গেছে ওর ঠাম্মির ঘরে, কারণ ওর পিসি এসছে, পিসির ছেলে দাদা আর কি ওর সঙ্গে গল্প করছে। তো ততক্ষণে আমি রাতের খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ এখন পাচ্ছে প্রচণ্ড ঘুম। সেই সকালবেলা বেরিয়েছি আর বাড়ি ঢুকতে ঢুকতে 8টা। তো সারাদিনে হাঁটা চলাফেরা গল্প সমস্ত কিছুতে দিনটা বেশ ভালোই কাটলো। আর এখন প্রচণ্ড শরীর ক্লান্ত লাগছে। তো খেয়ে দিয়ে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বিছানায় উঠবো। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে রাতের খাবারটা আমি রেডি করে নিয়েছি। আর এই ঘুগনিটা গতকালের বানানো ছিল, তো সকালবেলা বাড়ি থাকলে এটা খাওয়া হয়ে যেত, কিন্তু যেহেতু আর খাওয়া হয়নি তো এটাই সোনাকে এখন দিয়ে দিলাম। আর এই পায়েসটা গতকাল রাতেই হাজব্যান্ড আমার জন্য বানিয়ে রেখেছিল, খুব সুন্দর হয়েছে খেতে। আর দেখুন একেবারে শুধু মানে দুধ দিয়ে করা, কোনো রকম জল মেশায়নি, খুব সুন্দর করেছে। তবে আমি বলে বলে দিয়েছি, তো এটা আমার কাছে একটা বড় পাওয়া। তো এই তো সোনাকে একটু পায়েস ঘুগনি আর রুটি দিয়ে দিলাম, কারণ ও না একটু শুয়েও পড়েছিল। আর দেখুন উঠে বসেছে, গায়ে একটা কিছু দেয়নি, তো শীত করছে। তা আমি ভাবলাম আমার গায়ের চাদরটা ওকে একটু ঢাকা দিয়ে দিই। তো সোনা খেয়ে নিক, তারপরে আমরাও খেতে বসবো। বেশ কিছুক্ষণ হলো হাজব্যান্ড বাড়ি চলে এসেছে। তো আমরা সবাই ক্লান্ত, সোনার খাওয়া হয়ে গেছে। আর এই তো আমাদের ভাতটা নিয়ে বসে পড়েছি। এই ভাতটা না সকালবেলায় হাজব্যান্ড করে রেখেছিল, কিন্তু ওই যে ট্রেন ধরার জন্য খাওয়ার আর সময় হয়নি। এখন ভাতটা একটু গরম করে নিলাম। তো সঙ্গে ছিল এই যে গরম গরম ধোয়া ওটা ভাত আর লোটে মাছের ঝুড়ি আর ভেজ ডাল আর পালং শাকের চচ্চড়ি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। আর জন্মদিন উপলক্ষে পায়েসটা খাবো না সেটা কি হয়? তো হাজব্যান্ডের হাতের তৈরি পায়েস, উফ, তার স্বাদই আলাদা। এরই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারেন। আজ আসি, আবারও দেখা হবে। শুভরাত্রি।